ওকে, আজকের আলোচনা শুরু। আজকে আমরা আলোচনা করব হচ্ছে সপ্তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2011 সালে আসা প্রশ্নের ইংরেজি অংশের সমাধান। বিশেষত আমরা প্রশ্ন বিশ্লেষণ করব, যাতে করে আমরা এই অধ্যায়টি বা এই 25টি প্রশ্ন সলভ করলে আরও এরকম 250টি প্রশ্ন সমাধান করার মতো যোগ্যতা অর্জন করতে পারি। সো আমরা একই সাথে যেমন মডেল টেস্ট হিসাবে চিন্তা করব, আবার একই সাথে আমরা এটাকে চিন্তা করব হচ্ছে বিশ্লেষণ হিসাবে। তো চলুন এই বিশ্লেষণের আজকের ধারাবাহিক আলোচনার প্রথম প্রশ্নে চলে যাই। 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে বর্ষা শুরু হয়েছে। দেখেন এই কোশ্চেনটা ইতিপূর্বে আমরা আরও অনেক জায়গাতে বিশ্লেষণ করেছি এবং পেয়েছি। সো একটা জিনিস খেয়াল করবেন, যারা আমাদের সাথে 3 মাস এই রাত 10টার ফ্রি লাইভ কোর্সে যুক্ত থাকবে তাদের জন্য ইংরেজির আর কোনো সমস্যা থাকবে না। তো দেখেন এখানে বর্ষা শুরু হয়েছে, এই প্রশ্নটা আসলে সঠিক উত্তর কোনটি সেটা অনেকে আমরা এখানে ভুল করি। সো আজকে যেন আর ভুল না হয়, বলেন কি হবে অ্যান্সার? আপনাদের মুখ থেকে আগে শুনি, এরপর আমি এটাকে অ্যান্সার করব। বলেন। নূর অ্যানজিস, সাদ্দাম হোসাইন ক্লাসটা শেয়ার করেছেন। বর্ষা শুরু হয়েছে, এটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারি? ওকে, আসেন। প্রথম কথা হচ্ছে সেট আউট, এটার মানে হলো যাত্রা করা, এটা উত্তর হবে না। সেট অন মানে স্থাপন করা কোনো কিছুর উপরে, এটাও হবে না। কিন্তু জাস্ট এখানে শুরু হয়েছে, এই ভার্বটার মিনিং হলো সেট ইন মানে শুরু হওয়া, রাইট? এখন সেট ইন, সমস্যা হলো রেইন হ্যাজ সেট ইন নাকি রেইনস হ্যাভ সেট ইন, কোনটা হবে? এটা নিয়েই আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা। দেখেন হামিদুর রহমান অলরেডি উত্তর করে দিয়েছেন, উত্তর হচ্ছে সি নাম্বার, দ্য রেইনস হ্যাভ সেট ইন। কেন এইখানে বর্ষা বলতে বোঝানো হচ্ছে? আসলে বর্ষা বলতে বোঝানো হচ্ছে যে বর্ষাকাল না, বর্ষাকাল বা বৃষ্টি বোঝানো হচ্ছে না। যদি নর্মালি বৃষ্টি বোঝানো হতো তাহলে সেটা আনকাউন্টেবল নাউন হিসাবে শুধু রেইন কথাটা থাকতো এবং রেইনের সাথে এস বাই এস থাকতো না। কিন্তু এখানে বর্ষা বোঝানো হচ্ছে মানে বারবার ঘন ঘন যখন বৃষ্টি হয়, একটা দিনে 5 বার 7 বার, এই অবস্থাটাকে বলা হচ্ছে বর্ষা। ক্লিয়ার? তার মানে বারবার বৃষ্টি হওয়াটাকে বলা হচ্ছে বর্ষা। অতএব এইখানে রেইনস কথাটার মানে হচ্ছে একাধিকবার বৃষ্টি, মানে বর্ষা, এই কথাটাই হচ্ছে প্লুরাল। দ্যাটস ওয়াই এখানে প্লুরাল সেন্সে ভার্ব হচ্ছে প্লুরাল হ্যাভ, আর বাক্যের টেন্সটা হচ্ছে পারফেক্ট, এই জন্য হ্যাভ সেট ইন। ক্লিয়ার? আশা করি এটা আর জীবনে কোনোদিন আপনাদের ভুল হবে না। ক্লিয়ার? আশা করি আর জীবনে ভুল হবে না। যদি এখানে বর্ষা না থেকে বৃষ্টি থাকতো, এইবার দেখেন আপনাদেরকে কেন বলতেছি যে আমরা রিসার্চ করে জিনিসটাকে পড়াচ্ছি, অ্যানালাইসিস করে পড়াচ্ছি। বৃষ্টি শুরু হয়েছে যদি এই উদাহরণটা থাকতো তাহলে আপনি উত্তর করতেন দ্য রেইন হ্যাজ সেট ইন। মারাত্মক একটা কেস, শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ। যদি বলতো বৃষ্টি শুরু হয়েছে তাহলে অ্যান্সার কি হতো? দ্য রেইন হ্যাজ সেট ইন। আজকের পরে আশা করি আর ভুল হবে না। ভুল হবে? আশা করি ভুল হবে না। মনিরুজ্জামান, নেক্সট। আমরা কিন্তু এই গবেষণার মাধ্যমে শেষ করব পুরো ক্লাস। সো একটা প্রশ্ন থেকে কিভাবে আরেকটা প্রশ্ন তৈরি করতে পারে সেইটা আপনাকে বুঝতে হবে। কোশ্চেন নাম্বার 2, সে দিন এনে দিন খায়। দিন এনে দিন খায় মানে দিনের বেলা আনে দিনের বেলা খায়, ঘটনাটা কি এইটা? বলেন তো এর মিনিংটা কি আসলে? সে দিন এনে দিন খায়। আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিই সবাই, যার যার জায়গা থেকে। চলছে প্রশ্ন বিশ্লেষণমূলক ক্লাস, সপ্তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান, 2011 সালের প্রশ্ন সমাধান। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ। সাদিয়া 2 বলছেন 1 নাম্বার। রাইট রাইট রাইট, 2 এর উত্তর হচ্ছে 1 নাম্বার। কেন? কারণ হচ্ছে এই যে ফ্রম হ্যান্ড টু মাউথ, এই কথাটার বাংলা হচ্ছে দিন এনে দিন খাওয়া, আসলে কঠোর পরিশ্রম করা। একদিনে ইনকাম করে, ওই দিনেরটা ওই দিনই খায়। তার মানে এখানে তার কোনো সঞ্চয়ও নাই, তার কোনো ঋণও নাই। দিন এনে দিন খাওয়া, এটাকেই বলা হয় হচ্ছে লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ মানে হাতে আনবে মুখে খাবে, ঝামেলা শেষ। আর বাকি কোনোটাই এটা হবে না। তার মানে শুধুমাত্র এখানে একটা আপনাকে ফ্রেজ মনে রাখতে হবে। ফ্রেজটা হচ্ছে দিন এনে দিন খাওয়া, দিন এনে দিন খাওয়া, এই ফ্রেজ। আচ্ছা পরেরটা দেখেন, হি লিভস ডে বাই ডে। ডে বাই ডে দিনের পর দিন, এটা মিলবে না। হি লিভস বাই হ্যান্ড টু মাউথ। হ্যান্ড টু মাউথ এইটা আর এইটার মধ্যে পার্থক্য কী রে ভাই? হি লিভস, ও আচ্ছা, এখানে ফ্রম হ্যান্ড টু মাউথ আর এখানে বাই হ্যান্ড টু মাউথ। দেখেন এই যে আপনাকে কনফিউশনটা কোন জায়গায় সৃষ্টি করে দিবে, কনফিউশনটা সৃষ্টি করে দিয়েছে। আমি নিজেই কনফিউজ হয়ে গেছিলাম যে লিভসের পরে এখানে ফ্রম হ্যান্ড টু মাউথ নাকি বাই টু। মনে রাখতে হবে ফ্রম ডট ডট টু আছে, ফ্রম ডট ডট টু। ডি নাম্বার, হি ইটস ডে বাই ডে, দিনের পর দিন খায় না, এটা উত্তর হচ্ছে না। সো অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার। ওকে, 2 নাম্বার প্রশ্ন শেষ। প্রশ্ন সলভ করব 3।
খুব ভালো করে খেয়াল করেন, আমরা যে 3টা প্রশ্ন দেখলাম, তিনটাই ট্রান্সলেশন, সামনে আরও অনেকগুলো ট্রান্সলেশন আছে। সপ্তম নিবন্ধনে প্রচুর ট্রান্সলেশন থেকে কোশ্চেন আসছে, সো ট্রান্সলেশনের গুরুত্ব অবশ্যই আছে। ট্রান্সলেশনের জন্য পড়তে হবে 9 কোড অফ ট্রান্সলেশন নামে বইটা, 9 কোড অফ ট্রান্সলেশন বইটা পড়বেন। সে বলল যে সে যাবে, ওকে, ভালো কথা। এই যে কথাটার মানে হলো আসলে এটা একটা কনজাংশন, দুইটা ক্রিয়া আছে, বলল আরেকটা বলল যাবে, দুইটা ক্রিয়া আছে। সাদিয়া বলছেন 3-এর ডি নাম্বার। ওয়াও, দারুণ, আপনাদের ব্রেইন কমপ্লিট আছে। আজকের প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত সহজ, বাট রিসার্চ আমরা একটু করেই নিব। হি সেইড দ্যাট হি উড গো, দ্যাট এর পূর্ব অংশে যদি পাস্ট টেন্স থাকে তাহলে দ্যাটের পরে আমরা কখনোই উইল ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা এখান থেকে একটা রুলস কি শিখলাম প্রশ্ন বিশ্লেষণ করে? বিশ্লেষণের রুলসটা হচ্ছে দ্যাটের পূর্ব অংশে যদি কখনো পাস্ট টেন্স থাকে, আই মিন সেড বা অন্য কোনো পাস্ট ওয়ার্ড থাকে, আমরা কখনো দ্যাটের পরে ফিউচার ব্যবহার করতে পারবো না। মনে থাকবে নিয়মটা হচ্ছে মেইন ক্লজ যদি পাস্ট টেন্স হয়, সাবঅর্ডিনেট ক্লজটা অবশ্যই পাস্ট টেন্স হবে, কোনো ফিউচার হওয়ার সুযোগ নেই। এই কারণে উত্তর ঘোরাঘুরি করবে এই দুটোর মধ্যে। এখন এই দুটোর মধ্যে একটা সমস্যা হলো, আমরা জানি উড কুড বাইটের পরে হয় ভার্বের বেস ফর্ম, এই কারণে ওয়েনটা হচ্ছে ভুল। বেস ফর্ম হিসাবে উত্তর হবে গো। আশা করি বিশ্লেষণটা কমপ্লিট। তো 3-এর অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার, 3-এর অ্যান্সার ডি। 4, আমি বরং মরবো কিন্তু ভিক্ষা করব না। কতবার যে আসছে এই প্রশ্নটা ভাই, একই কোশ্চেন বারবার আসে, ঠিক আছে, একই কোশ্চেন বারবার আসে, কিন্তু সেটাই আমরা ধরতে পারি না। সো এক্সপার্টের সাথে প্রতিদিন রাত 10টা লেগে থাকার মানে হলো আপনার সব জিনিসগুলো প্র্যাকটিস হয়ে যাবে এবং রুলসও প্র্যাকটিস হবে। আপনি একা প্র্যাকটিস করলে এই 25টা প্রশ্নই পড়তেন, কিন্তু আমার সাথে পড়লে আপনি এর সাথে আরও 25টা রুলসও শিখবেন, ঠিক আছে। আমি বরং মরে যাব কিন্তু ভিক্ষা করিব না, বলেন এটা কি অ্যান্সার হতে পারে? এটা তো খুব ভালোই আমরা জানি যে এখানে উড রেদারের ব্যাপারে বরং ভালো, উড রেদার। সো উড রেদার দিয়ে এই দুটোর মধ্যে উত্তর ঘোরাঘুরি করবে, আই উড রেদার। সো মনে রাখতে হবে এই যে উড রেদার এর মতো যতগুলো মডাল ভার্ব রয়েছে, এই কোনো মডাল ভার্বেই মনে রাখবেন সকল মডাল ভার্বের পরে বসে ভার্বের বেস ফর্ম। সো উড রেদার, হ্যাড বেটার, মাস্ট, নিড, কুড, এই যে যত সাধারণ মডেল আছে এইগুলোর পরে ব্যবহার করতে হয় ভার্বের বেস ফর্ম, মানে উত্তর হবে ডাই। আই উড রেদার ডাই দেন বেগ, আমি মরে যাব বরং ভিক্ষা করব না। গুড। 4-এর অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার, 4-এর অ্যান্সার এ। নেক্সট 5, সে হাসতে হাসতে চলে গেল, বলেন শেয়ার করব। রায়ানা, নার্গিস, মমিন ভাই ক্লাসটা শেয়ার করে দেবেন ঝটপট। চলছে প্রশ্ন বিশ্লেষণ, সপ্তম বেসরকারি শিক্ষক নিবন্ধন 2011 সালের প্রশ্ন। সে হাসতে হাসতে চলে গেল, বলেন এটা কি অ্যান্সার হতে পারে? সে হাসতে হাসতে চলে গেল, হোয়াট? মনে রাখতে হবে এখানকার রুলসটা হচ্ছে ক্রিয়া প্লাস তে, আবারও ক্রিয়া প্লাস তে, যদি এমনটা থাকে মানে ক্রিয়া প্লাস তে এমন থাকে, তাহলে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব হিসাবে পার্টিসিপল, মানে যেটা ভার্ব প্লাস আইএনজি যুক্ত অপশন। সো হাসতে হাসতে চলে গেল, এইখানে এইটা নন ফাইনাইট আর এটা হলো ফাইনাইট, ওকে। সো আমরা এখন খোঁজার চেষ্টা করি কোনটা অ্যান্সার হবে। অ্যান্সার হবে হলো ডি নাম্বার। হি ওয়েন্ট, মানে চলে গেল, কিভাবে চলে গেল? লাভিং, মানে হাসতে হাসতে চলে গেল। বাকিগুলো কেন ভুল? হি ওয়েন্টেড টু লাভ, ইনফিনিটিভ হবে না, ইনফিনিটিভ দিলে একবার তে বোঝায়, কিন্তু এখানে দুইবার তেতে, একই ক্রিয়ার সাথে দুইবার তেতে আছে, তার মানে এটা হলো ভার্ব প্লাস আইএনজি হবে, রাইট। আর এটা হচ্ছে ভি1 করার কোনো সুযোগ নেই, ইনফিনিটিভও হবে না, ভি1ও হবে না, হবে ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমাদের মনে রাখতে হবে যে কি হবে না আর কি হবে, কি হবে না আর কি হবে, এই দুটো শব্দ খেয়াল রাখতে হবে যে কি হবে না আর কি হবে। তার মানে যখন ক্রিয়া প্লাস তে এরকম যদি পান যে সে হাসতে হাসতে গেল, সে খেলতে খেলতে গেল, সে নাচতে নাচতে গেল, সে কথা বলতে বলতে গেল, ঠিক আছে, সে বিড়বিড় করতে করতে চলে গেল, করতে করতে, তখন আমরা ব্যবহার করব ভার্ব প্লাস আইএনজি। ওকে, নেক্সট। এই ছোট ছোট নিয়মগুলোই কিন্তু আপনারা লিখে রাখবেন, এক একটা ছোট ছোট লাইনে লাইনে লিখে রাখবেন যারা নোট করেন। নার্গিস শেয়ার ডান করেছেন, অনেক ধন্যবাদ। 5, 6, আমি এটা না করে পারলাম না, আমি এটা না করে পারলাম না, আমি এটা না করে পারলাম না।
একদম শিক্ষক নিবন্ধন প্রশ্ন, স্কুল পর্যায়ে 2011 সালে আসা একটা প্রশ্ন। আমি এটা না করে পারলাম না। ওকে, কোনো কাজ না করে পারলাম না, 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 বা না করে পারলো না, পারলো না, এরকম যদি থাকে তাহলে আমরা সেখানে কি ব্যবহার করতে পারি? এখানে দুইটা রুলস আছে, একটা হচ্ছে ক্যান নট বাট অথবা কুড নট বাট। ক্যান নটকে পাস্ট টেন্স করলে হবে কুড নট বাট। আরেকটা হচ্ছে বাটের জায়গায় হবে হেল্প, বাটের জায়গায় হবে হেল্প। তার মানে ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প, এভাবে বসতে পারে। সো বাট ব্যবহার করলে এরপরে ব্যবহার করতে হবে ভার্বের বেস ফর্ম, আর হেল্প ব্যবহার করলে এরপরে ব্যবহার করতে হবে ভার্বের সাথে আইএনজি। ওকে, সাদ্দাম বলেছেন সি নাম্বার রাইট, উত্তর সি। আই কুড নট হেল্প ডুইং ইট। বাট নাই, শব্দ বাট আছে একটা, কিন্তু বাটের পরে ভার্বের বেস ফর্ম হয়, সো এটা তো পাস্ট টেন্স হবে না। হেল্পের পরে আইএনজি হয়, ইনফিনিটিভ হবে না। হেল্পের পরে আইএনজি হয়, ভি1 হবে না। অ্যান্সারটা হচ্ছে সরাসরি হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি। তার মানে মনে রাখতে হবে, আমি কোনো কাজটা না করে পারলাম না, এটা বাংলা হচ্ছে না করে পারলাম না কি, মানে আমি করলামই, না করে পারলাম না এর মানে হচ্ছে আমি অবশ্যই করলাম। 6-এর অ্যান্সারটা হলো সি নাম্বার। ওকে, নেক্সট আপনারা কিন্তু হিসাব করবেন, হিসাব করতে হবে কার কয়টা উত্তর হচ্ছে। আমরা কিন্তু 25টার মধ্যে একটা জাজমেন্ট হবে। হ্যাঁ, মানসী ঘোষ উত্তর করেছিলেন সি। 7 নাম্বার, আই ডোন্ট টেক টি, আই ডোন্ট টেক টি, আই ডোন্ট টেক টি, আই ডোন্ট টেক টি মানে হলো আমি চা পান করি না। এই তো, এটা একদম সহজ, এটা আপনাদের সাথে আর বিশ্লেষণ না করলেও হবে। তবে এখানে আপনাদের সাথে আমি এই যে টেক ভার্বের নানামুখী ব্যবহার নিয়ে একদিন ক্লাস নেব, যে টেক শব্দটা কোথায় কোথায় হতে পারে। ঠিক আছে, আই ডোন্ট টেক টি, আমি চা পান করি না। এইখানে টেক কথাটার মানে হচ্ছে পান করা। নেক্সট, টেকের একটা ভিন্নমুখী ব্যবহার ছিল, এটা 8। কোশ্চেন নাম্বার 8 বলছে লুক বিফোর ইউ লিভ, লুক বিফোর ইউ লিভ। আচ্ছা, আজকে এইটাকে আমরা প্রবাদ হিসাবেও অনেক সময় পড়ি, অথবা ট্রান্সলেশনের মধ্যে বারবার দেখি এই প্রশ্নটা। সো এটা নিয়ে আমি আপনাদেরকে একটু বিশ্লেষণ দেখি। লুক বিফোর ইউ লিভ মানে হলো ভাবিয়া করিও কাজ, এটা অনেকে আমরা বুঝি, কিন্তু এই বাক্যের বিশ্লেষণটা কি? পরীক্ষার হলে এখান থেকে বিশ্লেষণ করে কিভাবে চেঞ্জ করে কোশ্চেনটা আসতে পারে ভালো করে বুঝে নেবেন। ঠিক আছে, যারা ক্লাসে আছেন বুঝে নেবেন। বিফোর শব্দটা এখানে কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারেন? এটা একটা কনজাংশন। লুক শব্দটা এটা এখানে কি, এটা একটা ফ্রেজ নাকি ক্লজ? ইউ লিভ এটা একটা ক্লজ, রাইট? সো এখানে লুকের আগে একটা ইউ আছে। ইউ লুক, তুমি দেখো, বিফোর ইউ লিভ তুমি পা ফেলার আগে। এই লিভ কথাটার মানে হচ্ছে পা ফেলা, পা ফেলা। পা ফেলা কথাটা আসলে কি মানে হচ্ছে অগ্রসর হওয়া, সোজা কথা, পা ফেলা। এটাকে আমরা বলতে পারি অগ্রসর হওয়া, রাইট? তার মানে পদক্ষেপ দেওয়া, পদক্ষেপ দেওয়া। পদক্ষেপ দেওয়ার আগে, পা ফেলার আগে তুমি কি করো? দেখো। এই কথাটাকে ঘুরিয়ে বলা হয়েছে ভাবিয়া করিও কাজ, ভাবিয়া করিও কাজ। এখন যে যেটাই করেন সারাদিনের মধ্যে, পড়াশোনা কে কতক্ষণ করছেন জানি না, এই সময় ভেবে ভেবে সময় নষ্ট করেন। আচ্ছা, তাহলে এটা বোঝা গেল পরীক্ষার হলে এভাবে বিশ্লেষণমূলক আপনাদেরকে উত্তর করতে দিতে পারে। 9 নম্বর, ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, কুত্তা বিড়াল বৃষ্টি হচ্ছে। ওয়াও, দারুণ। কুকুর ও বিড়ালগুলো, ইহা বৃষ্টি হচ্ছে, কুকুর ও বিড়ালগুলো মুষলধারে বৃষ্টি হচ্ছে। ও কুকুর বিড়ালের মতো বৃষ্টি হচ্ছে, কুকুর ও বিড়াল বৃষ্টিতে ভিজিতেছে। ওয়াও, কি সুন্দর না? এটা আপনারা জানেন, পড়তে পড়তে এই ধরনের প্রশ্নগুলো একেবারে মামুলি হয়ে গেছে, কারণ জানেন যে ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে মুষলধারে। কিছু কোশ্চেন আছে আজ থেকে 10 বছর আগে মানুষের কাছে নতুন ছিল, আর আজকে সেই প্রশ্নগুলো মানুষ পড়া শুরু করার আগেই জানে। তার মধ্যে এটা হচ্ছে একটা, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন পরীক্ষার হলে আপনাকে এই জায়গাটা একটু খেয়াল করতে হবে, ক্যাটস অ্যান্ড ডগস এই দুইটার সাথেই কিন্তু এস আছে। এখানে এরকম না যে এ ক্যাট এ ডগ, এরকম নাই, সরাসরি প্লুরাল করে নাউন ব্যবহার করা আছে, মনে রাখবেন জিনিসটা। হ্যাঁ, আর এইটা হচ্ছে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এর মানে হলো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বৃষ্টি হচ্ছে। নেক্সট 10 নাম্বার, হি হ্যাজ কিল্ড হিমসেলফ। ওয়াও, এই প্রশ্নটার মধ্যে একটা মর্মার্থ আছে। হি হ্যাজ কিল্ড হিমসেলফ, হি হ্যাজ কিল্ড হিমসেলফ কি হবে? হি হ্যাজ কিল্ড হিমসেলফ। মমিনুল বলছিলেন এ নাম্বার, নার্গিস বলেছিলেন এ নাম্বার। ওকে, যারা ক্লাসটা শেয়ার করেন না একটু শেয়ার করে রাখবেন, কারণ হচ্ছে আপনাদের শেয়ারের মাধ্যমে আমরা নতুন নতুন পার্টিসিপেন্ট সার্চ করছি।
হি হ্যাজ কিল্ড হিমসেলফ, সে নিজেকে হত্যা করলো। আচ্ছা, এই যে নিজেকে সে মারা গিয়েছে, সে তোমাকে হত্যা করেছে, ও সে তাকে হত্যা করেছে, সে আত্মহত্যা করেছে, একদম সিম্পলি কোশ্চেন। সো এইগুলো না পারার মতো কোনো কিছু না, কিন্তু তারপরেও কেন এখানে বিশ্লেষণ দিচ্ছি, বিশ্লেষণটা একটু খেয়াল করেন। হি হ্যাজ কিল্ড হিমসেলফ, এই প্রশ্নটা আপনাকে একবার দিয়েছে ট্রান্সলেশন, এরপরে দিবে ভয়েস। বিশ্লেষণটা বুঝতে পারছেন? এখন দেখি আপনারা কে কে এইটার ভয়েস করেন তো। এই বাক্যটার ভয়েস চেঞ্জ কি হবে? ভয়েস চেঞ্জটা কি হবে? ভয়েস চেঞ্জ কি হবে? তাহলে বুঝবো যে আপনি গবেষণাটা বুঝেন। তাহলে প্রশ্ন বিশ্লেষণ বুঝতে হবে যে এই বাক্যটার বিশ্লেষণে ভয়েস করলে এরকম হবে, হি হ্যাজ বিন কিল্ড বাই হিমসেলফ। কেন এই সেন্টেন্সে সাবজেক্ট অবজেক্টের কোনো পরিবর্তন নাই, বাকি সব কিছু ঘটেছে ভয়েসের ক্ষেত্রে? কারণ কি? কারণটা হচ্ছে, মনে রাখতে হবে যে সমস্ত সেন্টেন্সে অবজেক্টের পজিশনে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে, আবার বলছি যে বাক্যে অবজেক্টের পজিশনে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে সেই বাক্যের সাবজেক্ট অবজেক্টের কোনো পরিবর্তন হবে না। বস্তুত এখানে সরাসরি সাবজেক্ট নাই, সাবজেক্ট কে আছে? হিমসেলফ, তাই না? তাহলে এই যে হিমসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন, সেটা অবজেক্টের মতো কাজ করলেও এটা আসলে এই অবজেক্ট সাবজেক্টের পরিবর্তন হয় না, বাকি সব কাজ ঘটবে। হ্যাজ কিল্ডের প্যাসিভ রূপ হবে হ্যাজ বিন কিল্ড, আর অবজেক্টের আগে একটা বাই ব্যবহার করে দেব। বুঝতে পারছি? তাহলে এই হচ্ছে 10 নম্বর বাক্যের কিন্তু ভয়েস চেঞ্জটাও খুব জরুরি। নেক্সট 11 নম্বর। দেখছেন প্রচুর প্রশ্ন আসছে ট্রান্সলেশনে, সপ্তম নিবন্ধনে প্রচুর, ট্রান্সলেশন দিয়েই প্রায় শেষ। ডায়মন্ডস কাটস ডায়মন্ডস, ওয়াও। আচ্ছা, এখন এখানে একটা কথা আছে, ডায়মন্ড এটা কোন নাউন? ডায়মন্ড এটা কোন নাউন? দুইটাই আনকাউন্টেবল নাউন। কাটস এইটা হলো সাবজেক্ট, এটা হলো থার্ড ডুয়ার, এটাকে থার্ড ডুয়ার বলা হয়। থার্ড ডুয়ার মানে আমরা জানেন থার্ড পারসন সিঙ্গুলার, কাটস, তাই না? এখন মানিকে মানিক চেনে, এটাও আপনারা জানেন, ডায়মন্ড কাটস ডায়মন্ড। পরীক্ষার হলে যদি কোনোভাবে এখানে চেঞ্জ করে দেয় ডায়মন্ডস আর এখানে কাট, তাহলে কি সেন্টেন্সটা হবে? নো। মনে রাখতে হবে ডায়মন্ড আনকাউন্টেবল সেন্স, দ্যাটস ওয়াই এখানে এস হবে না, বরং এইটা সিঙ্গুলার ভেবে এইখানে এস হবে। বিশ্লেষণটা একটু খেয়াল রাখেন। আপনাকে সামনে যদি কখনো এই প্রশ্নটা আসে, হুবহু আসবে না, আসবে কি জানেন? এই বাংলা সেন্টেন্সটা দিবে উপরে, দিয়ে বলবেন এটার ইংলিশ কি, মানিকে মানিক চেন এটার ইংলিশ কি, তখন আপনাকে এইটা বিভিন্নভাবে এলোমেলো করে সাজিয়ে দেবে। তাহলে ডায়মন্ড কাটস ডায়মন্ড, উত্তর হবে মানিকে মানিক চেনে, আর বাকিগুলো ভুল। নেক্সট 12 নম্বর প্রশ্ন। আই এম ব্যাডলি হার্ড আপ, আই এম ব্যাডলি হার্ড আপ, আই এম ব্যাডলি হার্ড আপ। এখানে সপ্তম শিক্ষক নিবন্ধনে আসা এই প্রশ্নটা স্কুল পর্যায়ে 2011 সালে। আমি অসহ্য হয়ে উঠেছি, আমি কঠিন অসুখে ভুগছি, আমি এক কথার মানুষ, আমার টাকার খুব অনটন চলছে। মমিন ভাই 12 নম্বর কি হবে? 12 নম্বরের সেন্সটা হচ্ছে, আহা আমার টাকার অনটন চলছে, আই এম ব্যাডলি হার্ড আপ। এই হার্ড আপ কথাটার মানে হলো, এই ব্যাডলি মানে খুবই খারাপভাবে, হার্ড আপ মানে হচ্ছে আমার পকেটের অবস্থা শূন্য, মানে টাকা পয়সার অবস্থা খুবই খারাপ, সত্যই খারাপ। তাই আই অ্যাম ব্যাডলি হার্ড আপ মানে কি? মানে হচ্ছে আমার টাকার খুব অনটন চলছে। এইগুলোকে আপনি মাঝে মধ্যে একটু মুখস্থ রাখতে পারেন এবং প্র্যাকটিক্যালি আপনারা এটাকে ডে টু ডে দিনের বেলা মানুষের সাথে একে অন্যের কথা বলার সময় ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার একই সাথে পড়া হবে, স্পোকেন ল্যাঙ্গুয়েজটাও কাজে দেবে। সো আই এম ব্যাডলি হার্ড আপ, আই এম ব্যাডলি হার্ড আপ। সো এগুলো আপনারা শুধু মনে মনে সেন্স করবেন না, ইংরেজি কিন্তু বেশিরভাগ উচ্চারণ করবেন। কেন? কারণ আছে আপনাকে কোনো না কোনো দিন স্পোকেন শিখতেই হবে। আপনি যদি আগামীর ভবিষ্যতে পৃথিবীতে বেঁচে থাকতে চান, আপনাকে ইংলিশ স্পোকেন শিখতেই হবে। দ্যাটস ওয়াই আপনাকে যা করতে হবে, এইগুলো এখন থেকেই মুখে মুখে চর্চা করতে হবে। সো আই এম ব্যাডলি হার্ড আপ, আমার খুব টাকার অভাব, ভাই আমার টাকার সমস্যা চলছে, আই এম ব্যাডলি হার্ড আপ। হয়তো সে বুঝবে না, কিন্তু আপনার তো স্বার্থ উদ্ধার হলো, আই এম ব্যাডলি হার্ড আপ। ঠিক আছে? সাদ্দাম একটা মাত্র ভুল হয়েছে। আজকের প্রশ্ন অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ। আজকে 25টা হওয়া দরকার। নেক্সট, হি ইজ অনলি 5, এটাকে নেগেটিভ করতে বলা হয়েছে। হি ইজ অনলি 5, হি ইজ অনলি 5, হি ইজ অনলি 5, এটাকে করতে বলা হয়েছে নেগেটিভ। হি ইজ অনলি 5, 13। আচ্ছা,
এই যে এই সংক্রান্ত রুলস কিন্তু প্রত্যেকটা নিবন্ধনেই একটা করে কোশ্চেন আসতেছে। সো এই অধ্যায়টার নাম জানেন তো? এতক্ষণ দেখছেন ট্রান্সলেশন থেকে কোশ্চেন আসেই, আরেকটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এখান থেকে কোশ্চেন আসেই। তার মানে কোশ্চেন কিন্তু এই দুইটা অধ্যায় থেকে হবেই, এবং হচ্ছেই প্রতি বছর কিন্তু এই দুইটা অধ্যায় থেকে কোশ্চেন হচ্ছে। হি ইজ অনলি 5, যদি আমরা অনলি এর সাথে সংখ্যা পাই তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে নট মোর দ্যান, নিয়মটা লিখে নেবেন, অথবা নট লেস দেন, নট মোর দেন অথবা নট লেস দেন। সো এখানে অ্যান্সারটা হবে এ নাম্বার, হি ইজ নট লেস দেন 5, হি ইজ নট লেস দেন 5, সে বা তার বয়স 5-এর চেয়ে কম না, 5-এর চেয়ে কম না, নট লেস দেন নট মোর দেন, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। সো এইটা হচ্ছে অনলির পাশে যদি সংখ্যা থাকে, যদি অনলির পাশে ব্যক্তি থাকে তার মানে হচ্ছে নান বাট, যদি অনলির পাশে বস্তু থাকে ব্যবহার করতে হবে নাথিং বাট। রুলসটা মনে রাখেন, এই রুলসটাও এক্সপার্ট ইংলিশ বইতে আপনারা পাবেন, সুন্দরভাবে গোছালোভাবে আলোচনা করা আছে কিন্তু সব এক্সপার্টে। ওকে, এরপর 14 নম্বর, ইফ হি ডাজ নট ডু হি উইল ডাই। এইটা হলো ট্রান্সফরমেশন অধ্যায় থেকে আসছে, ট্রান্সফরমেশন 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 অধ্যায় থেকে আসা প্রশ্ন। ওকে, ইফ হি ডাজ নট ডু হি উইল ডাই, যদি সে না করে তাহলে সে মারা যাবে। ওকে, এই কোশ্চেনটা আছে হচ্ছে কমপ্লেক্স ভার্সনে, আছে কিসে বলেন? আছে হলো কমপ্লেক্স ভার্সনে, আছে কমপ্লেক্স ভার্সনে, কমপ্লেক্স আছে। সো কমপ্লেক্সকে করতে বলা হয়েছে কি? করতে বলা হয়েছে কম্পাউন্ড। সো খুব সহজ, ইফ দিয়ে যদি এভাবে থাকে তার মানে যদি কনসেপ্টে থাকে, এটাকে আনসার করব হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, মানে দুইটা ভার্ব বসবে। এখন এই সেন্টেন্সটা আমি এর আগেও একদিন সলভ করেছিলাম, আমি দেখেছি যে এই সেন্টেন্সটা অনেকেই ভুল করেছিল। সো আজকেও কিছু বান্দা হয়তো ভুল করবে, কিছু বান্দা না, অনেক বান্দাই ভুল করে বসছে অলরেডি। রাঘব বলরা ভুল করলে কি করে হয়? যেমন আমাদের এক্সপার্ট ইংলিশের সাথে কিন্তু নিয়মিত ক্লাস করেন আব্দুল্লাহ বাশার, সেও এই প্রশ্নটা ভুল করেছেন। খুবই দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয় যে আপনাদের সচেতনতাটাই ফিরাতে পারলাম না, মানে আপনাদের চোখের দৃষ্টিভঙ্গিটাই ফিরাতে পারলাম না, অথচ এতদিন ধরে ক্লাস করেন। এইটা ঠিক না, আমি একটু মন খারাপ করলাম। যাই হোক, সমস্যা নাই, ভুল তো করবেন, এখন উৎসাহ দেওয়া ছাড়া উপায় কি? দেখেন, এই যে মনিরুজ্জামান, আপনি সঠিক উত্তর করেছেন, খুব রিসেন্ট এই কোশ্চেনটা সলভ করেছি 2-1 দিন আগে। আপনারা আমার কিন্তু প্রিয় স্টুডেন্ট হয়ে গেছেন, আপনারা নামগুলো আমার মুখস্থ হয়ে গেছে, ক্লাস করেন আপনারা। দেখেন, মনে রাখবেন এইখানে আপনাকে সাবজেক্টটার দিকে তাকানো খুব জরুরি। কেন জরুরি? কারণ ওখানে তো ইউ নাই রে ভাই। যদি ইউ থাকতো আপনি এখানে ইউ উজ্জ্বল রেখে ডু আর ডাই করতেন, কারণ যখনই আপনি ডু আর ডাই বলছেন এখানে একটা সাবজেক্ট অবশ্যই আছে, সেটা দেখা যাচ্ছে না, মানে ইউ। এখানে একটা সাবজেক্ট আছে দেখা যাচ্ছে না, সেটা হলো ইউ। সো আপনার কিন্তু মূল বাক্যের সাবজেক্ট ছিল হচ্ছে হি। মনে রাখবেন, পৃথিবীর সকল বাক্যের সাবজেক্ট কিন্তু উজ্জ্বল রাখা যায় না, শুধুমাত্র সাবজেক্টের পজিশনে যদি সেকেন্ড পারসন ইউ থাকে এটাকে আপনি চাইলে উজ্জ্বল রাখতে পারেন, নচেত অন্য কোনো সাবজেক্টকে উজ্জ্বল রাখা যায় না। সো আপনি কি এই হি কি উজ্জ্বল রাখতে পারবেন? পারবেন না, কারণ হি থার্ড পারসন। যদি এখানে ইউ ডু নট ডু থাকতো তাহলে আপনি এখানে ইউ উজ্জ্বল রেখে এটা করতেন। সো এটার অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, ডি নাম্বার। এখন ডি নাম্বার মিলাবেন কিভাবে? অর্থ বসালেন, যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স, লেট হিম ডু, তাকে করতে দাও। এইখানে যদি মনে করেন যে আবার এইখানে তো আরেকটা ইউ আছে, সো এইটাই বা কীভাবে করলাম, তাই না? এখন এখানেও তো ইউ আছে, ইউ লেট হিম ডু, ইউ লেট হিম ডু, এর মানে হচ্ছে হি ডাজ নট ডু হি উইল ডাই। সো এইখানে জাস্ট এখানে একটা ইউ লেট কথাটা আনার মানে হলো এইখানে জাস্ট বাক্যটাকে পরিশুদ্ধ করার জন্য অতিরিক্ত একটা সুযোগ আনা হলো। তো ইউ লেট হিম ডু অর হি উইল ডাই, নতুবা সে মারা যাবে। হ্যাঁ, তার মানে এইটা হচ্ছে অতিরিক্ত অলঙ্কার সূচক এনে বাক্যটাকে শুদ্ধ করা হয়েছে, আর বাকি তো কোনোটাই অ্যান্সার হয় না। হি ক্যান নট ডু অ্যান্ড ডাই, এটা হবে না। ডু অ্যান্ড ডাই হবে না, কারণ এখানে ইউ উজ্জ্বল আছে। আমার মনে হয় এখন পর্যন্ত আপনাদের এই কথাটা ক্লিয়ার। আজকের পরে কি আর কোনোদিন ভুল হবে? কানে ধরেন, কানে ধরেন, যার দ্বারা এই প্রশ্নটা ভুল হচ্ছে দ্বিতীয়বার এসে মাথায় যেন থাকে। সো এটা অ্যান্সার হবে ডি নাম্বার, খুব সাবধান। নেক্সট 15 নম্বর প্রশ্ন, এভরিবডি নোজ দিস, প্রত্যেকে এটা জানে। এভরিবডি নোজ দিস, এটাকে করতে বলেছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো ইন্টারোগেটিভ করাটা খুব একটা কঠিন জিনিস নয়। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে কি করতে হয়?
অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় আমাদেরকে যেটা খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে অ্যাসার্টিভ বাক্যটা যদি হাবোধক থাকে তাহলে ইন্টারোগেটিভ করতে হয় না বোধকে, আর অ্যাসার্টিভ বাক্যটা যদি থাকে না বোধকে তাহলে ইন্টারোগেটিভ করতে হয় হাবোধকে, রাইট? এই হলো দুইটা ফরম্যাট। তো এখানে আমরা এখন কি করব? এভরিবডি নোজ হিম, প্রত্যেকেই তাকে চিনে বা জানে। সো এভরিবডি আছে, সো এটাকে আমরা চেঞ্জ করে লিখবো হচ্ছে হু ডাজ নট নো। এইটুকু আপনি যদি মনে রাখেন আপনার জন্য আর কোনো প্যারা নাই। যদি এভরিবডি যুক্ত কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হয়, ইন্টারোগেটিভ করতে হয় সরি, তখন আমরা ব্যবহার করব হু ডাজ নট নো, বা হু ডাজ নট কথাটা মনে রাখতে হবে, নো না সরি, বার তো যা মনে তাই থাকতে পারে, হু ডাজ নট বসাবো। তার মানে এভরিবডির পরিবর্তে পরিবর্তন হয়ে কি বসবে বলেন? হু ডাজ নট বলবে, হু ডাজ নট। এরপরে বাকিটা প্রশ্নবোধক নো দিস। আচ্ছা, এখন যদি কেউ বলেন যে এ নাম্বার প্রশ্নটা আমরা কেন উত্তর করছি না, আচ্ছা এ নাম্বারটা কেন উত্তর করছি না, তাহলে এর জবাব কি? এর জবাবটা কি? এর জবাব হলো, দেখেন আমার এখানে সাবজেক্টের পজিশন ছিল এভরিবডি, আপনি এনিবডি নেবেন, তাহলে মিনিংটা কি দাঁড়াচ্ছে? ডাজ এনিবডি নো দিস? তার মানে হচ্ছে যে কেউ এটা জানে কি, যে কেউ এটা জানে কি। আর এটার বাংলা হচ্ছে প্রত্যেকেই এটা জানে, আর এটার বাংলা হচ্ছে হু ডাজ নট নো দিস, কে এটা জানে না। হু ডাজ নট নো দিস, কে এটা জানে না। এখন যখন আপনি বলতেছেন কে এটা জানে না, এটার বাংলাটা আপনি খুব সহজে বলতেছেন যে প্রত্যেকে এটা জানে। আর এটার বাংলা কি? যে কেউ জানে কি, যে কেউ জানে কি, যে কেউ জানে কি, তখন উত্তর করতেছেন এভরিবডি নোজ দিস, প্রত্যেকে এটা জানে। তো এইখানে এই সেন্টেন্স তার কাহিনী হচ্ছে যে দুইটা ভুল আছে এখানে। একটা হলো এখানে ডাজ আছে, এখানে নোজ আছে। আরেকটা ভুল হলো যদি আপনি এখানে এস নাও দেন তাও ভুল হওয়ার কারণ হলো এটা নেগেটিভ ফরম্যাটে নাই, নেগেটিভ ফরম্যাটে নাই। তো আমাদের রুলসটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে নেগেটিভ স্টাইলে ইন্টারোগেটিভ করব, নেগেটিভ স্টাইলে। তাহলে এভরিবডিকে চেঞ্জ করে আমাদের লিখতে হবে হু ডাজ নট, আর বাকি সব সেম। আর ডাজ নট কথাটা দিলে নর্মালি এখানকার এসটা কিন্তু এখানে হবে না। সো দেখেন আমরা কিন্তু আজকে শুধু প্রশ্ন সলিউশন করছি এটা নয়, আমরা হচ্ছে প্রশ্নগুলো বিশ্লেষণ করছি, অ্যানালাইসিস করছি, যাতে করে এই প্রশ্নটা দুমড়িয়ে মুচড়ে আসলে আমরা উত্তর করতে পারি। আর এজন্য তো সব কিছু আমরা এই এক্সপার্ট ইংলিশ বই থেকে বিশ্লেষণ করে করে আপনাদেরকে দেখাই। আর জীবনে এক্সপার্ট বইটা যাদের কাছে নাই তারা আসলে হতভাগা ছাড়া কিছুই না। নেক্সট 16 নাম্বার, আই উইশ আই ওয়ার এ আইডিয়াল টিচার। হ্যাঁ, এটা সুন্দর, এইটা আমার সাথে যায়। আমি প্রত্যাশা করি আমি যদি একটা আইডিয়াল শিক্ষক হতাম। আইডিয়াল শিক্ষক হওয়া ভাই প্রচুর কষ্টের ব্যাপার। চেষ্টা করা যায়, চেষ্টা করি, কিন্তু আসলে জানি না কতটুকু হতে পেরেছি। আই উইশ আই ওয়ার অ্যান আইডিয়াল টিচার। হ্যাঁ, আমি যদি আইডিয়াল টিচার হতাম। ইহাকে করিতে হইবে এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এর কিছুই না, শুধু এইটুকু মনে রাখবেন, যখন আই উইশ থেকে এক্সক্লামেটরি করবেন এই আই উইশে খালি ইফ বসিয়ে দিবেন, আর কিচ্ছু লাগবে না। চোখ বুঝে এটা মনে রাখেন। যেমন আগেরটা ছিল কি, এভরিবডিকে আমরা কি দিয়ে চেঞ্জ করতাম, যে হু ডাজ নট দিয়ে, এভরিবডিকে হু ডাজ নট দিয়ে চেঞ্জ করতাম। আর এইটাকে হচ্ছে আই উইশকে চেঞ্জ করব ইফ দিয়ে। জাস্ট এইটুকু জানলেই হচ্ছে, আর বাকি সব সেম টু সেম। আই ওয়ার অ্যান আইডিয়াল টিচার, আই ওয়ার অ্যান আইডিয়াল টিচার, প্রশ্নবোধক চিহ্ন, আর ফুল স্টপ হয়ে যাবে এক্সক্লামেটরি সাইন। জাস্ট সাইনের ক্ষেত্রে একটু চেঞ্জ আসবে। কেন এক্সক্লামেটরি সেন্টেন্সটা এক্সক্লামেটরি সাইন হবেই, খুবই সহজ। এখানে আই উইশ ছিল, সেটা হয়ে যাবে ইফ। এখন কেউ যদি বলেন যে ভাই এই আই উইশের পরে আসলে একটা দ্যাট উজ্জ ছিল, এটা যারা জানেন না জেনে নেন। আই উইশের পরে এখানে কে উজ্জ ছিল বলেন? দ্যাট উজ্জ রাখা ছিল আই উইশের পরে। নেক্সটে যাই, এটা ক্লিয়ার? 16 নম্বরের উত্তর হচ্ছে 1। চলছে নিবন্ধন প্রশ্ন বিশ্লেষণ, সপ্তম শিক্ষক নিবন্ধনের কোশ্চেন সলিউশন। 17 নম্বর, আই মাস্ট গো দেয়ার। এটাকেও নেগেটিভ করতে হবে। আই মাস্ট গো দেয়ার, আই মাস্ট গো দেয়ার, আই মাস্ট গো দেয়ার নেগেটিভ করতে হবে আবারও। তার মানে এখানেও একটা রুলস আছে। তাহলে আমরা কিন্তু এই পরীক্ষায় দেখলাম যে বেশিরভাগই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আসছে। তাহলে আপনারা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আজকে পরীক্ষা মানে ক্লাস শেষে গিয়ে এক্সপার্ট ইংলিশ বই থেকে ঝেড়ে মুখস্থ করে ফেলবেন, মানে পড়তে পড়তে মুখস্থ, ঠিক আছে? আর ডিটাও কেন মনে হচ্ছে কোন প্রশ্নে? মনিরুজ্জামান, আগেরটা নাকি? আচ্ছা, এটা সলভ করি। আই মাস্ট গো দেয়ার, এই মাস্ট থাকলে আপনারা যেটা করবেন ক্যান নট বাট দিয়ে অথবা ক্যান নট হেল্প দিয়ে উত্তর করবেন।
ক্যান নট বাট, ক্যান নট হেল্প, দুইটাই আছে অপশনে। এখন সমস্যা হচ্ছে আপনাদেরকে জানতে হবে, এটা হবে না, ক্যান নট হেল্পের পরে হয় আইএনজি আর ক্যান নট বাটের পরে হয় V1, কিন্তু এই দুইটা উল্টো করে রাখছে। হ্যাঁ, এখানে বাটের পরে দিয়েছে আইএনজি আর হেল্পের পরে দিয়েছে হলো সরাসরি কি। কেন বাটের পরে V1 হয় জানেন? বাটের পরে V1 হওয়ার কারণ হলো এই বাটটা তখন এই ক্যান নট বাট দুটো মিলে মডাল ভার্বের কাজ করে, তখন ওখানে V1 ব্যবহার করতে হয়। আর ক্যান নট হেল্প, এটা একটা হেল্প, একটা মেইন ভার্ব, আর একটা মেইন ভার্ব আসলে আইএনজি যোগ হয়, এটাই হলো মূল কথা, মুখস্থের কিছু নাই। সো এইখানে গো ব্যবহার করে উত্তর করা হয়েছে বি নাম্বার, 17 অ্যান্সার বি, 17 বি। আচ্ছা, এখানে 16 নাম্বারটা একজন বলছেন ডি, না ডি হবে না, এখানে উল্টো পাল্টো সাজানো আছে, এইভাবে সাজানো যায় সেন্টেন্স। 18 নাম্বার মুভ অ্যান্ড ডাই, ওয়াও, এইবার আসছে আপনাদের কাঙ্ক্ষিত কোশ্চেন, মুভ অ্যান্ড ডাই, মুভ অ্যান্ড ডাই। এখানে 18 নম্বর বলছে মুভ অ্যান্ড ডাই মানে কি, নরো এবং মরো, মরে যাও, সিম্পল সেন্টেন্স করতে বলছে, সপ্তম বেসরকারি নিবন্ধনের কোশ্চেন। সিম্পল সেন্টেন্স মানে সেখানে নো কনজাংশন, এই কথাটা তো আপনাদের অবশ্যই মনে আছে। সিম্পল সেন্টেন্স মানে হলো নো কনজাংশন, সিম্পল সেন্টেন্স মানে কি নো কনজাংশন, কোনো কনজাংশন থাকবে না, সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন থাকবে না। সো এটা আছে, এটা বাদ, কনজাংশন আছে, এটা কনজাংশন আছে, বাদ, এই দুটোর মধ্যে উত্তর হবে উইদাউট মুভিং ইউ উইল ডাই, বাই মুভিং ইউ উইল ডাই। এখন মনে রাখবেন যে সেন্টেন্সে থাকবে অ্যান্ড সেই সেন্টেন্সে ব্যবহার করব বাই, যে সেন্টেন্সে থাকবে অ্যান্ড সেখানে ব্যবহার করব বাই, যদি থাকতো অর ব্যবহার করতাম উইদাউট, অর থাকলে উইদাউট, অ্যান্ড থাকলে বাই। তাহলে এই প্রশ্নের বিশ্লেষণে আমরা এখান থেকে কি রুলসটা শিখলাম? রুলসটা হচ্ছে যে যদি কোনো সিম্পল সেন্টেন্সে অ্যান্ড দ্বারা এভাবে থাকে তাহলে আমরা অ্যান্ডের পরিবর্তে ব্যবহার করব বাই, এবং বাইয়ের সাথে এই প্রথম ভার্বটাকে নন ফাইনাইট করে দিয়ে ব্যবহার করলাম কি মুভিং, আর বাকিটা হচ্ছে এই সাবজেক্ট নিয়ে আসলাম কেন, কারণ আমরা জানি যে এখানে সাবজেক্ট ইউ উজ্জ ছিল, ইউ আনলাম, আর এটা হচ্ছে ফিউচার মুভমেন্ট হিসাবে উইল ডাই দিলাম, অর্থটা এরকম হচ্ছে। ঠিক আছে, 18 অ্যান্সার বি, সরি 18 অ্যান্সার সি, সি সি সাদ্দাম, সাদিয়া ফ্রিন, 18 বি হবে না ভাই, 18 সি হবে। মনে রাখতে হবে এখানে যদি অর থাকতো দিতাম উইদাউট, এখানে আছে অ্যান্ড, এই জন্য দিব বাই। মানে তখন উইদাউট মানে অথবা, মানে নরো অথবা মরো, আর এটা হচ্ছে নরো এবং মরো। হ্যাঁ, তার মানে এবং অর্থে এখানে বাই, নরার মাধ্যমে মরো, আর এটা হলো উইদাউট মুভিং মানে না লড়লে তুমি মরবে, এরকম। নেক্সট 19 নম্বর প্রশ্ন, দো হি ট্রাইড হার্ড হি ফেইল্ড। তার মানে এখানে আমরা আরেকটা অধ্যায়ের অবতারণা পেলাম। তার মানে আপনারা এক্সপার্ট বই থেকে একেবারে এই যে অধ্যায়গুলো রিসার্চ করে বের করতেছি এগুলো একেবারে কমপ্লিটলি শেষ করে ফেলবেন, কমপ্লিটলি। কারণ পরীক্ষা আসার আগে এই রিসার্চ যারা হাতে পেয়েছেন তারা তো অবশ্যই টিকবেন পরীক্ষায়, টিকবেনই। এটাকে আবার কম্পাউন্ড করতে বলছে, তার মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ট্রান্সফরমেশন আসছে। দো আছে মানে কমপ্লেক্স, এখন কম্পাউন্ড করতে হবে। মনে রাখতে হবে এই তিনটা শব্দ, দো, although, but, though, although, but, though, although, but, এই তিনটা though, although, but, এই তিনটা শব্দ যদি আমরা কম্পাউন্ডে রূপান্তর করি তাহলে আমরা though, although কে কম্পাউন্ডে রূপান্তর করলে ব্যবহার করব but দ্বারা, জাস্ট এইটুকু মনে রাখলেই হচ্ছে। সো but দিয়ে এখানে কয়টা সেন্টেন্স আছে? একটাই আছে, কিচ্ছু করা লাগবে না, এই অ্যান্সার 19 বি। শুধু এইটুকু মনে রাখতে হবে, দো অলদো দ্বারা কমপ্লেক্স থাকলে সেটাকে আমরা যদি কম্পাউন্ড করতে চাই ব্যবহার করব বাট, ব্যবহার করব বাট। সিম্পল করতে ব্যবহার করব হচ্ছে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট, ইন স্পাইট অফ অথবা ডেসপাইট, শেষ। সো 19 এর অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার। এরপর 20, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ বিউটিফুল। ওয়াও, এটা যে জীবনে কতবার আসছে এটা নিয়ে আর আলোচনা করবো না। বিউটিফুলের নাউন হচ্ছে বিউটি, বিউটিফুলের নাউন হচ্ছে বিউটি। 21, হি রেইজড হিজ হ্যান্ড, হিয়ার রেইজড, এখানে রেইজড কি মানে বলতে চাচ্ছে এখানে রেইজড কোন ধরনের ভার্ব। ঠিক আছে, রেইজড কোন ধরনের ভার্ব, রেইজডের পরে এটা কি জানতে হবে। আচ্ছা, তাহলে আমাকে প্রত্যেকটার আলাদা আলাদা অপশন জানতে হবে। এখন দেখেন একটা গ্রামার থেকে প্রশ্ন আসছে, ভার্ব অধ্যায় থেকে, তাহলে আমাদেরকে গবেষণা বোঝা গেল যে ভার্ব অধ্যায় থেকে প্রশ্ন থাকে, পড়তে হবে। কপুলা বা কপুলেটিভ ভার্বের আরেকটা নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং।
যে ভার্বের সাবজেক্টের সাথে একেবারে সরাসরি ওই ভার্বের পরবর্তীতে যে থাকে সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলে থাকি, ওই কমপ্লিমেন্টটা অ্যাডজাস্ট হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, ফ্যাক্টেটিভ ভার্ব প্রয়োজক ক্রিয়া, একটা অবজেক্টের প্রয়োজনে আরেকটা অবজেক্ট আসে। কগনেট স্বগোত্রীয় বা সমগোত্রীয়, মানে একই অবজেক্ট থাকে, যেমন হচ্ছে হি ran a race। কজেটিভ ভার্ব অন্যকে দিয়ে কাজ করানো হয়, অর্থাৎ সাবজেক্ট নিজে কাজ না করে অবজেক্ট দ্বারা কাজ করে, অবজেক্ট দ্বারা কাজ। হি রেইজড হ্যান্ড বাংলাটা কি, সে তার হাত উঠালো। তো এটা কি সে নিজে উঠলো না তার হাত উঠে গেল? হাত উঠে গেল। সো হাত উঠলো মানে এই অবজেক্টটাই এই ভার্বের কাজ করলো। যেহেতু অবজেক্টটাই ভার্বের কাজ করেছে, অতএব এই যে ভার্বের কাজ অবজেক্ট দ্বারা সম্পাদিত হয় সেই ভার্বের নাম হলো কজেটিভ ভার্ব। যে ভার্বের কাজ অবজেক্ট দ্বারা সম্পাদিত হয় সেই ভার্বের নাম হলো কজেটিভ ভার্ব। সো এটার অ্যান্সার হচ্ছে 4 নম্বর, হি রেইজড হিজ হ্যান্ড। অ্যান্সার কি আছে? 21। 21-এর অ্যান্সারটা হচ্ছে 4 নম্বর। 21-এর অ্যান্সার 4, হি রেইজড হিজ হ্যান্ড। বুঝতে পারছি সবাই? 21-এর অ্যান্সারটা হচ্ছে 4 নম্বর। 21-এর অ্যান্সার 4। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কেন? কারণ হচ্ছে এখানে রেইজ মানে উঠার কাজটা সাবজেক্ট করে নাই, উঠছে কি এই অবজেক্ট নিজে, অতএব এটা হলো আমরা জানি কজেটিভ ভার্ব। 22 নম্বর, অ্যান অ্যাডভার্ব ডাজ নট মডিফাই। ওয়াও, এটা একটা একদম বেসিক কোশ্চেন। এটা হলো বেজ, এই ধরনের বেজ যাদের দুর্বল তারা আবার পারবে না, ঠিক আছে? ইন্টার ট্রানজিটিভ ভার্ব হবে। হামিদুর রহমান, না ইনট্রানজিটিভ কেন? সে কি উঠালো? হাত উঠালো। সো এখানে তো অবজেক্ট আছে, হিজ হ্যান্ড, তার হাত, এটা ট্রানজিটিভ ভার্ব। সব হয়েছে, বাট 21টা একটু দ্বিধা। মনিরুজ্জামান, দ্বিধা করা যাবে না, চালিয়ে যান, দ্বিধা হলে সমাধান আসবে। অ্যান অ্যাডভার্ব ডাজ নট মডিফাই। হ্যাঁ, দেখেন জামিউল ইসলাম লিপটন আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন, প্রতিদিন থাকবেন রাত 10টার সময়। অ্যান অ্যাডভার্ব ডাজ নট মডিফাই, অ্যাডভার্ব মডিফাই করে না কাকে? ভার্বকে মডিফাই করে, অ্যাডজেটিভকে করে, অ্যাডভার্বকে করে না হচ্ছে নাউনকে, আর নাউনকে মডিফাই করে অ্যাডজেটিভ। খুব সহজ প্রশ্ন, এখানে বাড়তি বলে কিছু করার নাই। 23 নম্বর, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, তুমি কোন কলমটা চাও? ওয়াও, এই কোশ্চেনটার মধ্যে একটা ম্যাজিক আছে। আমি এই কোশ্চেনটা আগেই সলভ করব না, ঠিক আছে? এটা আপনাদের কাছ থেকে আগে শুনবো। 23 নম্বর প্রশ্নটা, 23 নাজিমউদ্দিন, হামিদুর রহমান, 23 নম্বর প্রশ্নটা আগে আপনাদের কাছ থেকে শুনবো। হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, তুমি কোন কলমটা চাও? হিয়ার হুইচ ইজ এ এন, এখানে হুইচটা কি? হুইচ কি অ্যাডজেটিভ, কনজাংশন, প্রোনাউন, ইন্টারজেকশন? 23 নম্বর কোশ্চেনটা দেখি কে কে সঠিক করছেন। মনিরুল ইসলাম, মনিরুজ্জামান 1-1, ওয়াও, জাহিরুল 1। যা, আমি যা ভাবছিলাম যে আপনারা মনে হয় দুর্বল প্রকৃতির, কিন্তু না ভাই, আপনাদের মাথায় আছে, জিনিস আছে। তার মানে এই জিনিসটা কাজে লাগাতে হবে, রক্ষা করতে হবে, ধরে রাখতে হবে। এইখানে এই হুইচ শব্দটা দুটো জিনিসের কাজ করেছে, ইন্টারোগেটিভের কাজ করেছে, আবার অ্যাডজেটিভের কাজ করেছে। কিভাবে? পেন নাউনের সামনে বসে এই নাউনকে মডিফাই করেছে। কোন কলমটি? নাউনের সামনে যখন কোনো WH ওয়ার্ড থাকে তখন এটাকে ওই নাউনের অ্যাডজেটিভ বলে, আর একইভাবে এটা বাক্যকে প্রশ্নবোধক করেছে, এই জন্য এটার একসাথে নাম হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেটিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেটিভ। এখন আসেন, আমি এখান থেকে একটা রিসার্চমূলক বিকল্প প্রশ্ন দেব, সেটা কে বলতে পারেন দেখি। হুইচ ডু ইউ ওয়ান্ট, হুইচ ডু ইউ ওয়ান্ট, এইবার বলেন আপনারা, হুইচ ডু ইউ ওয়ান্ট এই বাক্যটার মধ্যে হুইচ কি? অপশন এগুলোই একটু অ্যানালাইসিস করলাম। ধরেন পরীক্ষার হলে আপনাকে তো হুবহু দিবে না, কিছু না কিছু তো চেঞ্জ করেই দিবে রে ভাই। বলেন 23 নাম্বার, আমি কোশ্চেনটা তৈরি করলাম, এটা অ্যান্সারটা কি হবে? কোশ্চেন হচ্ছে হুইচ ডু ইউ ওয়ান্ট, হুইচ ডু ইউ ওয়ান্ট, এটাকে আমরা কিভাবে অ্যান্সার করব? হুইচ ডু ইউ ওয়ান্ট। তখন আমরা এটার অ্যান্সার কি দিব? রাইট, সাদ্দাম হুসাইন, তখন এটার অ্যান্সার দেব প্রোনাউন, প্রোনাউন, প্রোনাউন। কেন প্রোনাউন? কারণ তখন এই হুইচ শব্দটা কোনো একটা নাউনের পরিবর্তে বসছে। কোন নাউনের পরিবর্তে? এই যে সেটা পেন হতে পারে, বা সেটা বুক হতে পারে, সেটা খাতা হতে পারে,
হ্যাঁ ডিজিটাল বোর্ড হতে পারে, তখন হুইচ মানে হচ্ছে কোনো একটা বস্তুকে বোঝাবে। তো নাউনের পরিবর্তে তখন সেটা হলো প্রোনাউন, এবং এই প্রোনাউনের ক্যাটাগরির নাম হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন মনে থাকবে, আশা করি ক্লিয়ার। সাবজেক্ট হিসাবে না, কিন্তু সাবজেক্ট তো এখানে ইউ আছে, এটা সাবজেক্ট হিসাবে বসেনি, বরং এটা ইন্টারোগেটিভ ওয়ার্ড হিসাবে বসছে, যেটা কোনো একটা নাউনের পরিবর্তে বসছে। এটা কোনো একটা নাউনের পরিবর্তে, তা বুঝলাম কি করে? তা বুঝলাম হলো, এটাকে আপনি যদি উত্তর করেন, একটা অ্যান্সার দেন, হুইচ ডু ইউ ওয়ান্ট, আপনি এটার উত্তর কি বলতে পারেন? উত্তরে বলতে পারেন আই ওয়ান্ট এ বুক, আমি একটা বই চাই। অথবা বললেন যে আই ওয়ান্ট এ পেন, আমি একটা কলম চাই। তাহলে এই যে ওয়ান্টের পরে যে এ বুক, এ পেন, বিভিন্ন নাউন, এই নাউনের রূপ পরিবর্তিত ওয়ার্ডটাই হচ্ছে এখানে হুইচ। ক্লিয়ার? তো হুইচকে চেঞ্জ করে কিন্তু আপনি এই নাউনই বসাচ্ছেন, তার মানে এই নাউনের পরিবর্তে এখানে প্রশ্নবোধক হয়ে আসছে হুইচ, এই কারণে এটা প্রোনাউন। আর বাক্যকে ইন্টারোগেটিভ করার কারণে ইন্টারোগেটিভ, একসাথে এটার নাম হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। ব্যাস 23 নম্বরের অ্যানালাইসিস কমপ্লিট, গবেষণা শেষ। 24 এই প্যারাগ্রাফ মাস্ট হ্যাভ ড্যাশ থিম, এই প্রশ্নটা বারবারই বিভিন্ন পরীক্ষায় রিপিট হয়, কেন যে হয় আমি জানি না, একদম সহজ টাইপের প্রশ্ন। এইটা হচ্ছে প্যারাগ্রাফ একটা থিমে লেখা হয়, প্যারাগ্রাফ একটা থিমে লেখা হয়। ওকে, এবং আজকের আলোচনার সর্বশেষ প্রশ্ন 25 সপ্তম বেসরকারি শিক্ষক নিবন্ধন 2011 সালে আসা প্রশ্নের প্রশ্ন বিশ্লেষণ। কোশ্চেন নাম্বার 25, এটার অ্যান্সার কি হবে? হি ইজ আ জাস্টিস অফ হাইকোর্ট। এই কোশ্চেনটা একটু কঠিনের মধ্যে, অনেকেরই মুখস্থ হয়ে যাওয়ার কথা। সে হচ্ছে হাইকোর্টের একজন বিচারক। এই প্রশ্নটার অ্যান্সার আমরা জানেন সবাই, 25 কি হবে বলেন? আজকের শেষ প্রশ্ন, যারা ক্লাসে আছে সবাই অ্যান্সার করবেন। শেষ প্রশ্ন 25 নম্বরটা, আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন 25। হি ইজ এ জাস্টিস অফ হাইকোর্ট, সে হচ্ছে হাইকোর্টের একটা জাস্টিস বা বিচারক। সো এই 25-এর অ্যান্সার হবে ডি নাম্বার, কমন নাউন। কেন কমন নাউন? এই যে এ জাস্টিস, একজন বিচারক, তার মানে পৃথিবীর যে কোনো বিচারক হতে পারে। এই বিচারক শব্দটার সামনে, যেহেতু এখানে নর্মালি জাস্টিস মানে বিচার, কিন্তু এখানে এ জাস্টিস দ্বারা বোঝানো হচ্ছে ন্যায় বিচারক মানে ব্যক্তি। সো ন্যায় বিচারক ব্যক্তি, তার মানে ন্যায় বিচারককে আমরা গুনতে পারি, একজন বিচারক, দুইজন বিচারক, তিনজন বিচারক, গণনা করা যায় যেটা, সেটার নামই হলো কমন। কোনো কথা নাই, গণনা করতে পারলে ওই নাউনটার নাম হচ্ছে কমন নাউন। ঠিক আছে, আজকের মতো এই যে আলোচনা দেখালাম, এইগুলো আপনাদের আশা করি বেশ ফলপ্রসূ এবং কাজে দিবে। এমন আলোচনা প্রতিনিয়ত জানতে হলে আপনাদেরকে থাকতে হবে এক্সপার্ট ইংলিশের সাথে, পড়তে হবে এক্সপার্ট ইংলিশ, আর ক্লাস করতে হবে আমাদের এক্সপার্ট ইংলিশ পেজে। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া রাখবেন।